আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আলোচনা করব খুবই ভিন্ন একটা বিষয় নিয়ে, যেটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের একটি প্রশ্ন নিয়ে। সে সাবজেক্টটি হলো ইন্ট্রোডাকশন টু লিটারারি ক্রিটিসিজম। আপনারা সবাই জানেন এই বিষয়টাতে আমাদের সুন্দর প্ল্যানিং অথবা সুন্দর একটু পড়াশোনা না করার কারণে আমরা অনেকেই ফেল করে থাকি অথবা খারাপ রেজাল্ট করে থাকি। তো আমারও এরকম একটা ঘটনা আছে, খারাপ রেজাল্ট আছে। তো সেজন্যই কিন্তু এই বিষয়টার প্রতি আমার একটা পড়াশোনা করা অথবা জোর দেওয়া। তো এই যে একটি নোট দেখা যাচ্ছে, তো এই নোটটি সংগ্রহ করেছি আমি ফেনী সরকারি কলেজের লেকচারার শিহাব স্যার থেকে। শিহাব স্যার খুব সুন্দর সুন্দর নোট করে থাকেন এবং কি সুন্দর সাবলীল ভাষায়, সহজ ভাষায় ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে ভালো করা যায় স্মার্ট ওয়েতে স্যার লিখে থাকেন। স্যারের কাছে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত মোটামুটি যে সাবজেক্টগুলো নোট দরকার অথবা একটু ডিফিকাল্ট, সেই সাবজেক্টগুলোর সুন্দর সুন্দর নোট এবং সাবলীল ভাষায় সাজানো আছে। ঠিক আছে, তো শুরু করা যাক তাহলে থার্ড ইয়ারের লিটারারি ক্রিটিসিজমের প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস নিয়ে। ওকে, তো এটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম হলো, অর্থাৎ লাইফ ডিউরেশন হলো 1770 থেকে 1850। 1770 থেকে 1850 এটা হচ্ছে ওনার লাইফ ডিউরেশন। তো আমি যেই কোশ্চেনটি মূলত আলোচনা করবো সেটি হলো পার্ট সি, অর্থাৎ পার্ট সিতে 10 মার্ক থাকে। Why is Wordsworth preface to lyrical ballads considered the manifesto of romantic movement? কি বলেছে এখানে? হোয়াই, কেন, ইজ দ্য ওয়ার্ডসওয়ার্থ কেন প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসকে, এই যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসকে কনসিডার্ড বিবেচনা করেছেন দ্য ম্যানিফেস্টো একটা ঘোষণা হিসেবে অব দ্য রোমান্টিক মুভমেন্ট, অর্থাৎ রোমান্টিক মুভমেন্টের একটা ঘোষণাপত্র হিসেবে লিরিক্যাল ব্যালাডসে, মানে অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ কেন ঘোষণা করেছেন কোন বিষয়টাকে? প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসটাকে কেন উনি একটা ঘোষণাপত্র হিসেবে কি করেছেন, রোমান্টিক মুভমেন্টে বিবেচনা করেছেন, সেই বিষয়টা নিয়ে উনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। ওকে, তাহলে আমরা পড়া শুরু করি প্রশ্নটা। হোয়ার এজ দ্য নিউ ক্লাসিক্যাল এজ, অর্থাৎ নিউ ক্লাসিক্যাল এজটা ছিল 1700 থেকে 1798। তো এই যে নিউ ক্লাসিক্যাল এজটা, সেটা কি ছিল? সেটা সম্পূর্ণ ফুট, সেটা ধারণ করেছে অথবা সেটা জাহির করেছে, বলেছে ইম্পাসিস, জোর দিয়েছে। অর্থাৎ নিউ ক্লাসিক্যাল এজটা জোর দিয়েছে কিসের উপর? অন লজিক অ্যান্ড রিজন, অর্থাৎ যুক্তি এবং কারণের উপর, যুক্তি এবং কারণের উপর কি দিয়েছে? গুরুত্ব দিয়েছে। তারপরে দ্য রোমান্টিক মুভমেন্ট ফুড ইম্পর্টেন্স, রোমান্টিক মুভমেন্টও কি দিয়েছে? তাৎপর্য অথবা গুরুত্ব দিয়েছে অন ফিলিংস অর ইমোশনস অর ইমাজিনেশন। খেয়াল করুন, এখানে দুইটা কথা বলেছে। প্রথম লাইনে বলেছে কি নিউ ক্লাসিক্যাল এজটা ফুড ইম্পাসিস অন লজিক অ্যান্ড রিজন। নিউ ক্লাসিক্যাল এজটা হচ্ছে কিসের সম্পর্কে বলেছে? যুক্তি এবং কারণের। আবার রোমান্টিক পিরিয়ডটা কি নিয়ে বলেছে? ফুড ইম্পর্টেন্স অন ফিলিংস অর ইমোশনস অর ইমাজিনেশন, অনুভূতি নিয়ে, কোনো আবেগ নিয়ে, কল্পনা নিয়ে। ঠিক আছে, আচ্ছা। তারপরে হলো অ্যান্ড ইট ইজ ওয়ার্ডসওয়ার্থ, মানে যিনি ওয়ার্ডসওয়ার্থ হু ফার্স্ট ডিক্লেয়ার্স, যিনি প্রথম কি করেছেন, যিনি প্রথম ঘোষণা করেছেন। ইট ইজ ওয়ার্ডসওয়ার্থ হু ফার্স্ট ডিক্লেয়ার্স, অর্থাৎ যিনি প্রথম ঘোষণা করেছেন তিনি কি ছিলেন? ওয়ার্ডসওয়ার্থ ছিলেন। ইন হিজ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, অর্থাৎ তিনি উনার প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস ঘোষণা করেছেন যে কি, দ্যাট পোয়েট্রি কি, ব্যাপারটা হলো কি, উনি ওনার যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস ঘোষণা করেছেন, উনি প্রথম ঘোষণা করেছেন পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। কি বলেছেন? মানে স্বতঃস্ফূর্তভাবে, পাওয়ারফুল ফিলিংস মানে কি, শক্তিশালী অনুভূতিগুলো কি হয়? স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়। অর্থাৎ ফিলিংস, পাওয়ারফুল ফিলিংস, শক্তিশালী যে অনুভূতিগুলো আছে এগুলো কি হয়? স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়। এটা কোটেশন আকার, এটা মুখস্থ করতে হবে। স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। তারপরে নট ফর,
Not for nothing is it said that also preface to lyrical ballads is the manifesto of the 19th century English romantic movement. Not for nothing is it said that অর্থাৎ also শুধুমাত্র এটাকে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসে মানে মানে কোনো জিনিস চিন্তা করেন নাই, ওটা কিন্তু ইজ দ্য ম্যানিফেস্টো, এটাকে একটা ঘোষণাপত্র বলেছেন অফ দ্য 19th সেঞ্চুরি ইংলিশ রোমান্টিক মুভমেন্ট। অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর যে ইংলিশ রোমান্টিক মুভমেন্ট আছে ওটার একটা কি বলেছেন, ঘোষণাপত্র বলেছেন। আচ্ছা, এইগুলো আমাদের ইন্ট্রোডাকশন গেল। তারপরে প্যারায় চলে আসি আমরা। দ্য রোমান্টিক মুভমেন্ট বিগান, রোমান্টিক মুভমেন্ট বিগান ফার্স্ট টেন্স দেওয়া আছে এখানে, বিগান শুরু হয়েছে উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাডস। যখন লিরিক্যাল ব্যালাডসটা পাবলিকেশন হয়েছে তখন রোমান্টিক মুভমেন্টও কী হয়েছে, পাবলিকেশন হয়েছিল, শুরু হয়েছিল। তারপরে বাই ওর্ডসওয়ার্থ, কার কার দ্বারা, কে কে করেছেন, ওর্ডসওয়ার্থ করেছেন অ্যান্ড কলারিজ করেছেন ইন 1798। আমরা জানি লিরিক্যাল ব্যালাডসটা লেখা হয়েছে 1798 সালে। তাহলে কী বলা হচ্ছে এখানে, লাইনটি কীভাবে মিলাবেন, দ্য রোমান্টিক মুভমেন্ট বিগান উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাডস বাই ওর্ডসওয়ার্থ অ্যান্ড কলারিজ ইন 1798। ওকে, 2 years later, 2 বছর পরে, অর্থাৎ 1800 শতাব্দীতে কী হয়েছে, 1798 সালে তো লিরিক্যাল ব্যালাডস লেখা হয়েছে, দেন 1800 সালে ওর্ডসওয়ার্থ অ্যাডেড, ওর্ডসওয়ার্থ কী করেছেন, যুক্ত করেছেন, পাস্ট টেন্সে লিখছেন, যুক্ত করেছেন এ প্রিপেজ টু দ্য বই, একটা বইয়ের একটা প্রিপেজ কী করেছেন, যুক্ত করেছেন ইন দ্য প্রিপেজ। ওই প্রিপেজের মধ্যে কী করেছেন উনি দেখেন, খুব সহজ ভাষায়, হি এক্সপ্রেস হিজ আইডিয়াস। প্রথমে বলছেন কি, লিরিক্যাল ব্যালাডসের সাথে যখন রোমান্টিক মুভমেন্ট শুরু হয়েছিল তার সাথে সাথে লিরিক্যাল ব্যালাড শুরু হয়েছে, ওটা কে করেছেন, ওর্ডসওয়ার্থ এবং কলারিজ। তারপর 2 বছর পরে উনি কী করেছেন, 1800 সালে ওর্ডসওয়ার্থ অ্যাডেড এ প্রিপেজ এ বুক, একটা তার বইয়ের মধ্যে একটা প্রিপেজ যুক্ত করেছেন। ওই প্রিপেজের মধ্যে, ইন দ্য প্রিপেজ, ওই প্রিপেজের মাঝে হি এক্সপ্রেসড, উনি প্রকাশ করেছেন হিজ আইডিয়াস, তার যে ধারণাগুলো, তার ধারণাগুলোকে প্রকাশ করেছেন অ্যাবাউট পোয়েট্রি অ্যান্ড পয়েটস, কবিতার সম্পর্কে, কবি সম্পর্কে তার যে ধারণাগুলো আছে সেগুলো তিনি তার প্রিপেজ টু লিরিক্যাল ব্যালাডসে কী করেছেন, তো মানে প্রকাশ করেছেন। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে, অবভিয়াসলি প্রকৃতপক্ষে হিজ আইডিয়াস, তার যে ধারণাগুলো আর অ্যান অ্যাটাক, অর্থাৎ খেয়াল করুন এখানে তিনি ধারণা দিয়েছেন কোন বইয়ে, লিরিক্যাল ব্যালাডস বইয়ে, তার প্রিপেজ টু লিরিক্যাল ব্যালাডসে। দেখা গেছে কি পরে তার যে ধারণাগুলো সেটি অ্যাটাক হয়েছে, আক্রমণ হয়েছে, নিউ ক্লাসিজম এজের প্রতি আক্রমণ হয়েছে অফ দ্য প্রিভিয়াস সেঞ্চুরি, অর্থাৎ গত শতাব্দীগুলোতে নিউ ক্লাসিজম যুগে মানুষ যা যা করতো, অথবা তাদের আচার ব্যবহার, কথাবার্তা বলার ভঙ্গি, অথবা সাংস্কৃতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে যা কিছু করতো সবগুলো কিন্তু কী হয়েছে, অ্যাটাক করেছে। অ্যান্ড দে লে এ বেসিস অফ রোমান্টিসিজম, তারা মূলত কিসের উপর থাকে, অর্থাৎ রোমান্টিসিজমের উপর ভিত্তি করে থাকে। তো এই বিষয়গুলো কী করেছে, এই যে উনি প্রিপেজের মধ্যে লিখেছেন এগুলো, তার আইডিয়াগুলো সম্পূর্ণ কী হয়েছে, অ্যাটাক হয়েছে। ঠিক আছে, তারপরে এখন যে বিষয়গুলোর প্রতি অ্যাটাক এসেছে, যে বিষয়গুলোকে এখানে ম্যানিফেস্টো অফ দ্য রোমান্টিক মুভমেন্টের প্রতি বিবেচনা করেছেন ওর্ডসওয়ার্থ, আমরা সেই বিষয়গুলো দেখবো। একটা পয়েন্ট হচ্ছে ইমোশন অর ইমাজিনেশন, আবেগ এবং কল্পনা, আবেগ এবং কল্পনা। দেখি আবেগ এবং কল্পনা থেকে লিখেছে ওর্ডসওয়ার্থ আহ্বান করেছেন যে এ পোয়েট রাইটস ফ্রম ইমোশনস, একজন কবিতার ইমোশন থেকে লিখে। কবি কিন্তু এমনি এমনি হয় না, কবিগুলা স্বাভাবিক ইমোশন থেকে হয়, কবিগুলো স্বাভাবিক কী হয়, ইমোশনস থেকে হয়। তো আমার একজন স্যার বলেছিলেন, চট্টগ্রাম ন্যাসারিয়া কামিল মাদ্রাসা যখন আমি পড়তাম, আজিজ স্যার আমাদের বাংলা লেকচার, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন। তো উনি বলেছেন যে 2 লাইন লেখুক সে কিন্তু কবি, কেন, তার ইমোশন দিয়ে লিখেছেন, তার ইমোশন দিয়ে সে কিন্তু লিখছে। তাহলে যে 2 লাইন লিখে, 3 লাইন লিখে বা তার একটা কবিতা লিখছেও সে কিন্তু কবি, তাকে কবি বলতে আমরা বাধ্য। তো এখানে ওর্ডসওয়ার্থ আহ্বান করেছেন যে একজন কবি সে কিন্তু ইমোশন থেকে, আবেগ থেকে লিখে। দ্যাস ইমোশনস, এই যে ইমোশনগুলো দিয়ে কবিতা লেখে, সেই ইমোশনগুলো হলো হি থিংস আর, তিনি এটা নিয়ে কী চিন্তা করেছেন, আর রিকালেক্টেড ট্র্যাঙ্কুইলিটি, এটা ছিল তার মানে সংগ্রহের একটা প্রশান্তি। ঠিক আছে, যে ইমোশনগুলো সেগুলো তার একটা সংগ্রহের একটা প্রশান্তি। আচ্ছা, ইমোশনস অর ইমাজিনেশন, ওকে, আবেগ এবং যে কল্পনা। ঠিক আছে, হি সেজ, তিনি বলেন হেল্প দ্য পয়েট, এগুলা কবিকে সাহায্য করে, ইমোশন এবং
ইমাজিনেশনটা কবিকে কী করে সাহায্য করে, টু লুক ইনটু অর্থ অরকে আমরা পারি না, সেটা হচ্ছে তল্লাশি করা, তদন্ত করা, খোঁজ করা, ফাইন্ড আউট করা। আমরা এখানে হেল্প দ্য পয়েট টু লুক ইনটু লিখতে পারি, না হলে হেল্প দ্য পয়েট টু ফাইন্ড আউট লিখতে পারি। ওকে, স্যার খুব সুন্দর একটা ওয়ার্ড দিয়েছেন এখানে, ফার্সাল ভার্ব ইউজ করেছেন, লুক ইনটু মানে তদন্ত করা। ওকে, বলেছেন কি হেল্প দ্য পয়েট টু লুক ইনটু দ্য হার্ট অফ থিংস, যে হৃদয়ের যে জিনিসটা, হৃদয়ের যে জিনিসগুলো, অন্তরের যে জিনিসগুলো, সেগুলোকে কবি বের করতে পারেন, কারণ তিনি ইমোশন দিয়েই তার কবিতা লিখেন। দ্যাটস ওয়াই উনি কী করতে পারেন, হার্ট অফ থিংস, তার হৃদয়ের যে বিষয়গুলো আছে, হার্টের যে বিষয়গুলো, সেগুলো উনি লুক ইনটু করতে পারেন, তদন্ত করতে পারেন। তারপর দাস, তবুও ওরসুদ ভিউজ ক্লিয়ারলি অপোজ দ্য আইডিয়াস অফ নিউ ক্লাসিসিজম। এখানে খুব সুন্দর একটা লাইন, ওরসুদ কী করেছেন, একবারে সুস্পষ্টভাবে অপোজ করেছেন, বিরোধিতা করেছেন। দেখেন, আপনাকে পয়েন্ট ধরতে হবে কিন্তু, ওরসুদ ভিউজ ক্লিয়ারলি অপোজ, ওরসুদ এখানে বিরোধিতা করেছেন দ্য আইডিয়াস অফ নিউ ক্লাসিসিজমের যে আইডিয়াগুলো, সেগুলোর বিরুদ্ধে ছিলেন, অ্যান্ড ম্যানিফেস্ট অফ রোমান্টিসিজমের যে ঘোষণাপত্র, সেটার বিরুদ্ধে উনি ছিলেন। তাহলে এখানে দুটো বিরুদ্ধে ছিলেন, একটা হচ্ছে আইডিয়া ফর নিউ ক্লাসিসিজম, আর একটা হলো ম্যানিফেস্ট রোমান্টিসিজম। ওকে, তারপরে জড়ে যাচ্ছি আমরা ডেমোক্রেসি নিয়ে কী ছিল, দ্য পয়েটস অফ দ্য নিউ ক্লাসিক্যাল এজ। এই যে নিউ ক্লাসিক্যাল এজের যত পয়েটগুলো ছিল, সবাই লিখতেন অ্যাবাউট দ্য আপার ক্লাস পিপল। দেখেন, নিউ ক্লাসিক্যাল এজের যত কবিরা ছিলেন, সবাই কিন্তু মানে উচ্চবিত্ত যে লোকরা আছে তাদের নিয়ে লিখতেন। তারা কখনো সাধারণ মানুষদেরকেই লিখতেন না, তারা কখনো নর্মাল যে মানুষরা, খেটে খাওয়া শ্রমিক মানুষ, এদেরকেই লিখতেন না, গ্রামের যে মানুষরা আছে এদেরকেই নিয়ে লিখতেন না। ওনারা সবসময় আপার ক্লাস পিপলদেরকে নিয়ে লিখতেন। কারা? নিউ ক্লাসিক্যাল এজের যে কবিরা তারা। বাট কিন্তু ওরসুদ মতামত দিয়েছেন যে এ পয়েট শুড চুজ, একজন কবির কী করা উচিত, অর্থাৎ চুজ করা উচিত, পছন্দ করা উচিত রাষ্ট্রিক ক্যারেক্টার্স, গ্রাম্য যে চরিত্র আছে, গ্রামের যে চরিত্র, অ্যান্ড রাষ্ট্রিক লাইফ ফর পোয়েট্রি, কবিতার জন্য গ্রামের চরিত্র, গ্রাম্য জীবনগুলো চয়েস করা উচিত। শুধুমাত্র নট অনলি আপার ক্লাস পিপলদের নিয়ে আলোচনা করলে বা লিখলে হবে না। হি বিলিভস দ্যাট, তিনি বিশ্বাস করেছেন যে উনি বিশ্বাস করেছেন দ্যাট পোয়েট্রি বিলংস টু কমন পিপল। একটা কবিতা, খেয়াল করুন, একটা কবিতা সেটা কমন পিপল অ্যান্ড অর্ডিনারি লাইফ। এটা কবিতা কিন্তু নির্ভর করে, আওতাধীনে থাকে, কিসের অধীনে থাকে, কমন পিপলদের উপর, অর্ডিনারি সাধারণ জীবনযাপনের উপর নির্ভর করে। এটা ওরসুদ বুঝতে চাচ্ছেন, ঠিক আছে। দিস ইজ অলসো ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রোমান্টিক মুভমেন্ট। এটাও একটা কী ছিল, রোমান্টিক মুভমেন্টের চরিত্র ছিল, ক্যারেক্টারিস্টিক ছিল। উই নো, আমরা জানি, অলমোস্ট অল দ্য রোমান্টিক্স, সকল রোমান্টিকগুলো রোট অ্যাবাউট কমন পিপল অ্যান্ড নেচার। সকল রোমান্টিকের যে কবিরা ছিলেন, ওনারা সবসময় কী লিখতেন, কমন পিপল, সাধারণ মানুষদের সম্পর্কে, নেচার সম্পর্কে, গ্রাম্য যে প্রকৃতি, খেটে খাওয়া মানুষ, শ্রমিকদের জন্য ওনারা লিখতেন। দিস ভিউ, এই যে ভিউটা স্ট্রংলি, এটা শক্তিশালীভাবে, শক্তভাবে সাপোর্ট করেছে ডেমোক্রেসিকে। অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য রোমান্টিক মুভমেন্ট। এটাও ছিল রোমান্টিক মুভমেন্টের খুবই সুন্দর একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, এই যে সাধারণ ভাষা কেন হবে, ঠিক আছে। অ্যাগেইন দ্য পোয়েটস অফ দ্য 18th সেঞ্চুরি, অষ্টাদশ শতাব্দীর যে কবি ছিলেন, ইউজড, যারা মানে অষ্টাদশ শতাব্দীর বা কবি ছিলেন, বা তারা সবসময় রিফাইন্ড ল্যাঙ্গুয়েজ ফর পোয়েট্রি, কবিতার জন্য পরিশোধিত ভাষাগুলো ব্যবহার করতেন, পরিশুদ্ধ ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করতেন, মানে স্পষ্ট খাঁটি ভাষা, সুন্দর ভাষাগুলো ব্যবহার করতেন। বাট ওরসুদ থিংস দ্যাট ওরসুদ কী করেছেন, চিন্তা করেছেন যে কি, দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ভাষার, কবিতার যে ভাষাটা কেন এত রিফাইন্ড হবে, এটা কমন ল্যাঙ্গুয়েজ হবে, কমন মানুষদের কি লেখা হবে, কেন এত রিফাইন্ড হওয়া, কেন এত শুদ্ধ ভাষা হতে হবে, ঠিক আছে। এটা ছিল ওরসুদের মতে। হি আর্জেস দ্যাট, তিনি আহ্বান করেছেন যে দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ কামস ফ্রম দ্য অবজেক্ট উইথ হুইচ দ্য রাস্টিক্স হ্যাভ কমিউনিকেশন। তিনি এটাই বলতে চাচ্ছেন, ওরসুদ এটাই বলতে চাচ্ছেন যে কি, যে সাধারণ যে ভাষাগুলো, এগুলোর উদ্দেশ্যগুলো কোথায় থেকে আসে, রাষ্ট্রিক হ্যাভ কমিউনিকেশন, অর্থাৎ গ্রামে নাকি এগুলোর যোগাযোগ, অথবা গ্রামে নাকি এগুলোর খুব সুন্দর যোগাযোগ ব্যবস্থা আছে, তাদেরকে, অর্থাৎ গ্রাম্য যে মানুষরা আছে, গ্রামীণ জীবন, ওদেরকে নিয়ে উনি সাপোর্ট করেছেন। সো হি অ্যাজার্টস, আপনি এখানে অ্যাজার্ট না দিয়ে ডিমান্ডস দিতে পারেন, অথবা আর্জেস দিতে পারেন, অথবা রিকোয়েস্ট দিতে পারেন। তিনি জাহির করেছেন, ডিমান্ড করেছেন, অথবা এক্সপ্রেসেস, তিনি প্রকাশ করেছেন যে, তিনি কী প্রকাশ করেছেন, হ্যাঁ, উনি এখানে প্রকাশ করেছেন
দেখেন, হি অ্যাজার্টস দ্যাট, তিনি প্রকাশ করেছেন দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, অর্থাৎ ভাষার যে কবিতার যে ভাষাটা হবে সেটা শুড বি কী হওয়া উচিত, দ্য রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ ম্যান, মানুষের, অর্থাৎ সত্যিকার মানুষের ভাষা হতে হবে। ইট ইজ ডেফিনেটলি, এটা নির্দিষ্টভাবে স্টেপ টুয়ার্ডস দ্য লিবার্টি অফ স্টাইল, এটা স্বাধীনতার একটা ধরন। অ্যান্ড লিবার্টি আর ফ্রিডম ইজ অলসো অ্যাসপেক্ট অফ দ্য রোমান্টিক মুভমেন্ট, এবং স্বাধীনতা এবং যে লিবার্টি, স্বাধীনতা দুইটাই, তো এগুলো কী হবে, একটা অ্যাসপেক্ট অফ দ্য রোমান্টিক মুভমেন্ট, ঠিক আছে। তারপরে এ পোয়েট এ কমন ম্যান, একজন মানুষের কেন সাধারণ মানুষ হতে হবে। ইন হিজ প্রেফেস টু লিরিক্যাল ব্যালার্ডস ওরসুদ খণ্ডন করেছেন দ্য নিউ ক্লাসিক্যাল ভিউস অফ পোয়েট, নিউ ক্লাসিক্যালের যে কবিগুলো আছে এগুলো কী করেছেন, উনি খণ্ডন করেছেন, বিভক্ত করেছেন। হি আর্জেস, তিনি আহ্বান করেছেন দ্যাট এ পোয়েট ইজ লাইক এ কমন ম্যান, একজন কবিকে হতে হবে কি, উনি নিউ ক্লাসিক্যাল এজের যুক্তিতে না, উনি বলেছেন একজন কবিকে কমন ম্যান হতে হবে, লিভিং অ্যামাং ম্যান, অনেক মানুষদের সাথে বসবাস করতে হবে। অ্যামাং প্রিপোজিশনটি অনেকজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তো ম্যানটা এখানে প্লুরাল, সেজন্য অনেক মানুষদের ক্ষেত্রে ব্যবহার করেছে। তো একজন কবি কী করবে, সাধারণ মানুষদের সাথে বসবাস করবে, দেন অনেক মানুষদের সাথে সে চলাফেরা করবে। অ্যা পোয়েট নোস, একজন কবি জানে হিউম্যান প্যাশন, মানুষদের আবেগটা কোথায় সেটা কিন্তু একজন কবি জানেন। আবার অ্যান্ড ফিলিংস, মানুষদের অনুভূতি কোথায় সেটাও কিন্তু কবি জানেন, ঠিক আছে। সো হি ক্যান রিফাইন, তিনি পরিশুদ্ধ করতে পারেন হিউম্যান ফিলিংসকে অ্যান্ড ইমোশনকে, কী করতে পারেন, পরিশুদ্ধ করতে পারেন। অ্যা পোয়েট মেক্স হিজ রিডার্স, একজন কবি সে রিডার্স যারা পাঠক, একজন কবি কিন্তু তার পাঠককে হাম্বল করতে পারেন অ্যান্ড হিউম্যান করতে পারেন, মানুষ করে তুলতে পারেন, বা হাম্বল অর্থাৎ সন্তুষ্টজনক করে তুলতে পারেন একজন রিডারকে, ঠিক আছে। যেমন আমরা কিছু কিছু বই পড়লে খুবই ভালো লাগে আমাদের কাছে, মানে ওই বইয়ের আবেগে পড়ে যায়, অথবা ওই বইকে আমরা ভালোবাসতে শুরু করি, ওই রাইটারকে ভালোবাসতে শুরু করি, কারেক্ট, ওকে। পোয়েট্রি রিমুভস দ্য ফলস ফিলিংস অর ফ্রাইট অফ দ্য রিডার্স, অর্থাৎ কবি কী করে, কবিতাগুলো কী করে রিমুভ করে, দূর করে দেয় ফিলিংস, অর্থাৎ রিডার যারা আছে, পাঠক যারা আছে, তাদের গর্ব এবং কি মিথ্যা যে অনুভূতি, এগুলোকে মিথ্যা গল্প, এগুলোকে কী করে দেয়, গর্ব তারপর হচ্ছে মিথ্যা অনুভূতিকে রিমুভ করে দেন। দাস, তথাপি, অথবা তবু, ওর শুড ম্যানিফেস্ট দ্য রোমান্টিক ভিউস অফ এ পোয়েট্রি, এটাই ছিল তার, অর্থাৎ ম্যানিফেস্ট রোমান্টিক ভিউস অফ পোয়েট্রি। সো ওর শুড প্রিপেয়ার টু লিরিক্যাল ব্যালার্স, ওরসো তার প্রিপেয়ার টু লিরিক্যাল ব্যালার্স এ বোল্ডলি শ্যাটার্স, বোল্ডলি মানে কি উচ্চস্বরে, খুব সাহসিকতার সাথে শ্যাটার্ড করেছেন, শ্যাটার মানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, ভেঙে ফেলা, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। কোন জিনিসটাকে চূর্ণ বিচূর্ণ করেছেন, সেটা হচ্ছে দ্য আইডিয়াস অফ নিউ ক্লাসিজম। আমরা আগেই বলেছি ওনার একটা কথা ছিল, সে নিয়ে কী করছেন, এই যে ওরসো ভিউস ক্লিয়ারলি অফোজ দ্য আইডিয়াস অফ নিউ ক্লাসিজম অ্যান্ড ম্যানিফেস্ট রোমান্টিসিজম, খেয়াল রাখতে হবে। তারপর লাস্ট লাইন উনি এসে বলেছেন আবার কি, নিউ ক্লাসিজম অ্যান্ড ওপেনলি ডিক্লেয়ার্স দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিসিজম, অর্থাৎ উনি বোল্ডলিভাবে সাহসিকতার সাথে ভেঙে ছুড়ে দিয়েছেন কোন জিনিসগুলো, আইডিয়াস অফ নিউ ক্লাসিজমকে, অ্যান্ড ওপেনলি ডিক্লেয়ার্স দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিসিজম। দেয়ারপর অতএব ইট ইজ কনসিডার্ড দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য 19th century রোমান্টিক মুভমেন্ট। এই ছিল আমাদের স্যারের আলোচনা। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজ ভাষায় অনুবাদ করতে পেরেছি, খুব সহজ ভাষায় এগুলো আশা করি লেখা যাবে আসলে, ঠিক আছে। তারপর আমি আরেকটা তথ্য দিয়ে দিই, এই যে এখানে কবি ওরসুত উনি পোয়েট লরেট পেয়েছেন 1843 সালে, পোয়েট লরেট হচ্ছে 1843 সালে, এবং এই যে কবিতাটা লিখেছেন 1802 সালে। তারপর অপর পেজে কিছু তথ্য আছে, সেগুলো চাইলে আপনি এই গল্পে কোনো প্রশ্ন আসলে অ্যাড করতে পারেন। সেগুলো একটা হচ্ছে দ্য ফাংশন অফ পোয়েট, 2 নম্বর হচ্ছে দ্য পারপাস অফ পোয়েট্রি, 3 নম্বর হচ্ছে সাবজেক্ট ম্যাটার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, 4 হচ্ছে ক্রিটিসিজম অন দ্য নিউ ক্লাসিক্যাল পোয়েট্রি ডিকশন, 5 হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন পোয়েট্রি অ্যান্ড সায়েন্স। তো এই ছিল আমার আলোচনা। তো আমি লিরিক্যাল ব্যালার্ডসের স্যারের এখানে যারা এবার 20 সালে পরীক্ষা দিবে, 3rd ইয়ার, তাদের জন্য 2টা প্রশ্ন আছে, পার্ট সি, আবার পার্ট বি আছে 1টা 2টা, হ্যাঁ পার্ট বি আছে 2টা। তো এগুলো আমি আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল ইংলিশ চার্চ উইথ 9 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং কি অনার্সের এগুলো আমি পারবো না, এগুলো আমার দ্বারা অসম্ভব, আমি নিজেও অনার্সের খুব খারাপ একজন স্টুডেন্ট। তো আমি এসএসসি নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, ইন্টার নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, এবং গ্রামার নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, এবং চাকরি প্রার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে যারা আছে তাদের জন্য বিভিন্ন মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করতেছি এই গ্রুপে। তো আপনারা যদি থাকেন কি উপকৃত হবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, এবং আমি শিহাব স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এরকম শর্ট সাজেশনগুলো অথবা ছোটো ছোটো করে আমাদেরকে সুন্দর ভাষায় লিখে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যারকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।